হর হর মহাদেব। অ্যাপেলের স্টিভ জবস, তার গুরুদেব হচ্ছেন এই নিমকরলি বাবা। ভারতবর্ষে যে ৩৩ কোটি দেবদেবী আছেন, এই মন্দিরে এলে সেটা আপনি বুঝতে পারবেন। বলা হয় এই জায়গায় দাঁড়িয়ে মহাদেব সেই হলাহল পান করেছিলেন। এখানে র্যাফটিংয়ের চার্জ খুবই কম, ৯ কিলোমিটার। এই কারণে শ্রাবণ মাসে সারা মাস ধরে শিবের মাথায় জল ঢালা হয়। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখানে একটা কথা আছে, ছোরকে ঘরদুয়ার চলো হরিদ্বার। কিন্তু এখন আমরা হরিদ্বার ছেড়ে চলেছি ঋষিকেশের পথে। আজকে রাতে আমরা থাকবো ঋষিকেশে। আর যাওয়ার পথে যা যা দ্রষ্টব্য সেটা তো দেখাতেই থাকবো। এখন চেক আউটের পালা, চেক আউট করে নিই, কার্ডটা জমা দিয়ে দিই। আমাদের গাড়ি এসে গেছে। পুরো হরিদ্বার স্টেশন থেকে একদম দেরাদুন পর্যন্ত এই গাড়ি কিন্তু আমাদের সাথে থাকবে। আমাদের প্যাকেজটা সেরকমভাবেই বানানো। এই দেখুন, এই রাস্তার দুপাশের এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি টাইগার রিজার্ভ জঙ্গল সাফারি। এই জঙ্গলেই কালকে আমরা সাফারি করেছি। এই হরিদ্বার আর ঋষিকেশ, এদের মাঝখানে রয়েছে এই রাজাজি ন্যাশনাল পার্ক। এই রাজাজি ন্যাশনাল পার্কের 4টে গেট আছে, 4টে গেটে সাফারি হয়। চিল্লা গেটে কালকে আমরা সাফারি করেছি, আর 28 তারিখে দেরাদুনের দিক থেকে চিলাওয়ালি গেটে আমরা সাফারি করব। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার পথে যে রসুই ধাবা, এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। ঋষিকেশ এখান থেকে 15 কিলোমিটার, আর বদ্রীনাথ এখান থেকে 304 কিলোমিটার। নৈনিতালে নিমকরলি বাবার আশ্রমের কথা অনেকেই শুনেছে। সেই নিমকরলি বাবার আশ্রমের একটা শাখা আছে এই হরিদ্বার আর ঋষিকেশের মাঝামাঝি এই জায়গাটায়। ওই যে উপরে ছবি রয়েছে, ওটা হচ্ছে নিমকরলি বাবার ছবি। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আপনারা পারলে এখানটা একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই মন্দির কিন্তু বন্ধ থাকে। এই নিমকরলি বাবা রামের ভক্ত ছিলেন। মানে বলা হয় উনি হনুমানের অবতার। বাগানের যে কেয়ারি করা গাছ, সেখানে রাম লেখা আছে। প্রসাদ হিসাবে এখানে দেওয়া হয় ছোলা। স্টিভ জবস, অ্যাপেলের স্টিভ জবস, তার গুরুদেব হচ্ছেন এই নিমকরলি বাবা। হরিদ্বারকে বলা হয় দেবভূমি, আর ঋষিকেশ হচ্ছে যোগভূমি। যোগনগরী নামেও এই ঋষিকেশের পরিচিতি আছে। অনেক অনেক যোগাশ্রম আছে এখানে। ঋষিকেশ কিন্তু আমরা পৌঁছে গেছি। ঋষিকেশের যে লোকাল মার্কেট, সেখানে আমরা পৌঁছে গেছি। এখানকার সবজি মান্ডি কিন্তু খুব ফেমাস। রাস্তার ধারে ধারে প্রচুর ফলও বিক্রি হচ্ছে। বাবা, কত বড় বড় পেঁপে! ঋষিকেশে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, এগুলো তো আপনাদের দেখাবই, কিন্তু তার আগে আপনাদের নিয়ে যাব অন্য একটা জায়গায়। সমুদ্র মন্থনের সময় উঠেছিল অমৃতের ভাণ্ড, আর সেই নিয়ে দেবাসুরের তুলকালাম কাণ্ড। অমৃত কুম্ভ নিয়ে যখন দেবতা আর অসুরদের মধ্যে ঝামেলা চলছে, কে কতটা ভাগ পাবে, সেই সময় 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়েছিল। তার মধ্যে 1 ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। হরিদ্বার আপনাদের দেখিয়েছি, ব্রহ্মকুণ্ড আপনাদের দেখিয়েছি। সমুদ্র মন্থনে অমৃতের সাথে সাথে উঠেছিল হলাহল। এই ত্রিভুবনের সবথেকে বিষাক্ত যে বিষ, হলাহল, যাতে এই ত্রিভুবন শেষ হয়ে যাওয়ার জোগাড়। তখন এই 3 ভুবনের পরিত্রাতা হয়েছিলেন স্বয়ং মহাদেব। তিনি সেই হলাহল পান করেছিলেন। পুরোটা তিনি পান করেননি, হলাহল তার পেটে যায়নি, গলাতেই আটকে ছিল। সেই কারণে তার গলার রং হচ্ছে নীল, তাকে বলা হয় নীলকণ্ঠ। এবং যে জায়গায় দাঁড়িয়ে, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে মহাদেব সেই হলাহল পান করেছিলেন, আপনাদের এখন নিয়ে যাব নীলকণ্ঠ পাহাড়। আমাদের পরবর্তী গন্তব্য নীলকণ্ঠ মহাদেব। আজ 24শে ফেব্রুয়ারি, পরশুদিন 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি। তাই নীলকণ্ঠ মহাদেবের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রচুর ভিড়। এই দেখুন, এপাশের এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা গেটটা, এটাই হচ্ছে ত্রিবেণী ঘাট যাওয়ার রাস্তা। আমরা পরে যাব। এখানকার ত্রিবেণী ঘাটের আরতি কিন্তু হরিদ্বারের হরকিপৌরি আরতির মতোই বিখ্যাত। সামনেই দিগন্ত রেখায় হিমালয়ের হাতছানি, হিমালয়ের শিবালিক পর্বতমালা অংশ। এই যে সামনের পাহাড় যেগুলো দেখছেন, সেগুলো হেমকুণ্ড সাহিব গুরুদ্বারা। এই যে হেমকুণ্ড সাহিব গুরুদ্বারা, এটা কিন্তু অনেক বড় গুরুদ্বারা, এবং এই গুরুদ্বারাটার পেছন দিকে কিন্তু গঙ্গা,
পেছনেই গঙ্গা। আমাদের ডান দিকে গঙ্গা, পরমার্থ নিকেতন থেকে শুরু করে প্রচুর মন্দির এখানে রয়েছে। এবং এই ঋষিকেশ কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য খুব বিখ্যাত। এখানে বাঞ্জি জাম্পিং থেকে শুরু করে রিভার র্যাফটিং, গঙ্গায় র্যাফটিং এখানে খুব ফেমাস। এখানকার র্যাফটিং কিন্তু এই তিস্তার র্যাফটিংয়ের মতো অতটা সহজ সরল নয়। এই বরফ ঠান্ডা জলে র্যাফটিং করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই যে গেট, এই গেট পেরিয়ে গিয়ে হচ্ছে রামঝুলা, তার পার্কিং। এবং এই রামঝুলার এখানেই আমরা প্ল্যান করেছি আজকে লাঞ্চটা করব চটিওয়ালা, সেখানে আমরা লাঞ্চটা করব। এটা হচ্ছে গাড়ির পার্কিং। এখান থেকে গার্ড হয়ে যাচ্ছে। এখান থেকে জাস্ট এদিকে ডান দিকে তাকালি এখানে হচ্ছে রামঝুলা ব্রিজ। এই হচ্ছে শিবানন্দ আশ্রম, তার মূল প্রবেশ পথ। সামনে একটা গাড়ির উপরে র্যাফট যাচ্ছে এবং যারা র্যাফটিং করবে তারা গাড়ির পেছনে রয়েছে, দেখতে পাচ্ছি। এই যে সামনে হচ্ছে লক্ষ্মণ ঝুলা, মানে যে ব্রিজটা লক্ষণ গঙ্গা পার করার জন্য বানিয়েছিলেন সোন দড়ি দিয়ে, কিন্তু এই ব্রিজ এই মুহূর্তে বন্ধ আছে, মানে রিপেয়ারের কাজ চলছে। প্রচুর বিদেশিকে দেখতে পাবেন এই ঋষিকেশে। ভারতীয় যোগ সাধনার আকর্ষণে তারা কিন্তু এখানে এসেছেন। অনেকে এখানে বসবাসও করেন মাসের পর মাস, বছরের পর বছর। কেদারনাথ আপনারা যদি যান তাহলে এখান থেকে গাড়িতে আপনাদের গাড়ি নিয়ে যাবে সোনপ্রয়াগ, তারপরে লোকাল ট্রান্সপোর্টে গৌরীকুণ্ড, সেখান থেকে পায়ে হাঁটা বা খচ্চরে চেপে কেদারনাথ। মহাভারতের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডব এই ঋষিকেশে গঙ্গায় স্নান করে এই পথ ধরে স্বর্গে গেছিলেন, যেই পথ ধরে এখন আমরা চলেছি। গৌরীকুণ্ড 200 কিলোমিটার। এদিকে চলে যাচ্ছে কেদারনাথ, আর এদিকে আমরা ব্রিজ পেরিয়ে যাব নীলকণ্ঠ মহাদেব। এই ব্রিজটার নাম হচ্ছে নীলকণ্ঠ ব্রিজ, আর এখান থেকে বাঁ দিকে হচ্ছে নীলকণ্ঠ মহাদেব। এই যে নিচে দেখুন কত র্যাফট আসছে। এই নীলকণ্ঠ ব্রিজ থেকে নিচে র্যাফটিংয়ের ছবি তুলছিলাম, আর এই ব্রিজের উপর দিয়ে বাইকগুলো যাচ্ছে, প্রতিটা বাইকের সাইলেন্সার কেটে দিয়েছে। কি বিকট আওয়াজ করতে করতে বাইকগুলো এখান থেকে চলেছে। এই জায়গায় কিন্তু পর এরকম অ্যাডভেঞ্চার ক্যাম্পিং, মানে বিশেষ করে র্যাফটিংয়ের কিয়স্ক রয়েছে, আপনারা এখান থেকে বুক করতে পারেন। ইয়ে র্যাফটিং কা রেট क्या है? 9 কিলোমিটার 400 রুপিস পার হেড। এখানে র্যাফটিংয়ের চার্জ খুবই কম, 9 কিলোমিটার 400 রুপিস পার হেড। এই ব্রিজ পেরিয়ে আমরা এলাম, এসে এখন এইদিকে যাব নীলকণ্ঠ মহাদেব। 17 কিলোমিটার, 40 টাকা প্রতি গাড়ি দিতে হচ্ছে এখানকার জেলা পঞ্চায়েতকে ডেভেলপমেন্ট চার্জ হিসেবে। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এখানে গঙ্গা এত সরু, আমাদের ওখানকার ক্যানেলগুলোর মতো সরু, কিন্তু জলের প্রবল স্রোত। এই যে রাস্তাটা এখান দিয়ে নেমে গেল, এইখান দিয়ে গাড়িগুলো নেমে যায়, এই জায়গাটা থেকে র্যাফটিং শুরু হয়। এই যে মোটরসাইকেলগুলো যাচ্ছে, এদের কারুর মাথায় হেলমেট নেই, সে তো সেরেই দিন। বাইকের সাইলেন্সারটা খোলা, এমনকি পেছনের যে নাম্বার প্লেট সেটা পর্যন্ত খোলা। এরা এখানে কাওয়ারি নামে পরিচিত। নীলকণ্ঠ মহাদেবের গেট এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার। এই নীলকণ্ঠ মহাদেব মন্দির সেটা প্রায় 1675 মিটার উঁচুতে, 3 দিয়ে গুণ করলে প্রায় 5000 ফুটের কাছাকাছি। আমরা পৌঁছে গেছি নীলকণ্ঠ মহাদেব। 1টা বাজছে, গাড়ি আমাদের নামিয়ে দিল পার্কিংয়ে। এখান থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। 1:17। প্রচুর লোক যাচ্ছে, মানে ওনারা ফিরে আসছে, আমরা এখন যাচ্ছি। কিন্তু আমরা যাব এইদিকে সোজা। অনেক গাড়ি কিন্তু এই পর্যন্ত এসেছে। আমাদের ড্রাইভার অবশ্য
ওই গেট পর্যন্ত আমাদের নামিয়ে দিল, এরপরে আর গাড়ি যায় না। মানে এই পর্যন্ত গাড়ি আসে, মানে আমরা যদি একটু আগে আগে আসতাম তাহলে এই পর্যন্ত আমরা গাড়িতেই আসতে পারতাম। মাঝে মাঝে এরকম রেস্ট নেওয়ার জন্য ধর্মশালা করা আছে। সামনে যে ধর্মশালাটা সেটা হচ্ছে কঙ্খাল থেকে যারা আসছেন তাদের ধর্মশালা, কঙ্খাল আলোকে ধর্মশালা। দেখুন এখানে ভান্ডারা চলছে, লাইন দিয়ে দাঁড়ালে বিনি পয়সায় খাওয়া। আপনি কিন্তু চাইলে এখানে থাকতেও পারেন, এটা হচ্ছে মণিকুট রিসর্ট। মহাদেবের কাছে যাচ্ছি, মহাদেবের প্রিয় জিনিস বেলপাতা, সেটা তো নিয়ে যেতেই হবে। এখানে বেলপাতা দিলাম 20 টাকার বেলপাতা। আরও অনেক কিছু বলছিল, আমার কিচ্ছু লাগবে না, শুধু বেলপাতা দাও। বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট। না আর বেশি দূর না, এই যে বোর্ড লেখা রয়েছে নীলকণ্ঠ, মানে আমরা পৌঁছে গেছি। বোর্ড লেখা রয়েছে নীলকণ্ঠ মন্দির। এখান থেকে পুজোর ডালা নিতে পারে। পুজোর ডালা অবশ্য আগে থেকেই বিক্রি হচ্ছে। কোনো একটা জায়গায় জুতোটা আমাদের রাখতে হবে। সকলেই জুতো খোলার জন্য পেরাপেরি করছে। এই দোকানে জুতো খুলে রাখলাম এরকম বাক্সের ভেতরে, ওরা বাক্সগুলোকে ভেতরে গিয়ে রাখলো। ফেরার সময় এদের কাছ থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে হয়তো, সেই আশাতেই এই পরিষেবাটা ওনারা দেন। সামনেই দেখা যাচ্ছে নীলকণ্ঠ মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের রঙও কিন্তু এখানে নীলচে। অ্যারো দিয়ে দেখা রয়েছে মন্দির মার্গ, এই সামনে দিয়ে মন্দির। রাস্তাটা কিন্তু একটু গোলক ধাঁধার মতো রাস্তা, আমি অনেকটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কনফিউজড হয়ে যান, স্থানীয় যে দোকানদার তাদের জিজ্ঞেস করবেন। পুলিশ আছে, সব সময় পুলিশ আছে, তাদেরকেও জিজ্ঞেস করতে পারে। এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির। হর হর মহাদেব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের সামনে। পেছনেই দেখা যাচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। অমৃতের বিপরীত শব্দ আপনারা জানেন গরল। গরল মানে বিষ, কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে যে বিষের কথা বলা আছে সেটা পৃথিবীর ভয়ানকতম বিষ, যে বিষের জন্য গোটা সৃষ্টি রসাতলে যেতে বসেছিল। হ্যাঁ, আমি হলাহলের কথা বলছি। ভয়ঙ্কর বিষ, সেই বিষের জ্বালায় সারা পৃথিবী, সারা সৃষ্টি রসাতলে যেতে বসেছিল। সেই সময় গোটা পৃথিবীর ত্রাতা হিসেবে দেখা দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি এই হলাহল পান করেছিলেন। যে জায়গায় দাঁড়িয়ে তিনি এই হলাহল পান করেছিলেন সেইখানেই তৈরি হয়েছে এই শিব মন্দির। বলা হয় এই জায়গায় দাঁড়িয়ে মহাদেব সেই হলাহল পান করেছিলেন। তিনি হলাহল কিন্তু তার পেটে পর্যন্ত নেননি, এমনভাবেই পান করেছিলেন তার গলায় সেই হলাহল আটকে থাকে এবং সেই বিষের তীব্র প্রতিক্রিয়ায় তার গলাটা পুরো নীল হয়ে যায়। সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ। সেই বিষ কিন্তু সাধারণ বিষ নয়, সেই বিষের জ্বালায় মহাদেবও কিন্তু জ্বালা যন্ত্রণায় ছটফট করছিলেন এবং তার সেই জ্বালা যন্ত্রণা উপশমের জন্য সমস্ত দেবতারা সেই সময় তার সেবা করেছিলেন। বরুণদেব সেই সময় 1 মাস ধরে মহাদেবের উপরে বাড়িধারা বর্ষণ করেছিলেন। সেই 1 মাসটাই এখন শ্রাবণ মাস নামে পরিচিত। এই কারণে শ্রাবণ মাসে সারা মাস ধরে শিবের মাথায় জল ঢালা হয়। কিন্তু শুধু তাতেই মহাদেবের জ্বালা যন্ত্রণা উপশম হয়নি। জ্বালা যন্ত্রণাতে মহাদেব অজ্ঞান হয়ে গেছিলেন, তিনি মূর্ছা গেছিলেন। তখন তাকে পরিত্রাণ করতে এসেছিলেন মহাদেবের পত্নী দেবী পার্বতী। মাতা পার্বতী সেই সময় শিবকে তার স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, মানে ব্রেস্ট ফিডিং করিয়েছিলেন এবং তার ফলে শিবের জ্বালা যন্ত্রণার উপশম হয়। মাতা পার্বতীর স্তনদুগ্ধ পানরত মহাদেবের সেই মূর্তি ব্রহ্মশিলা হিসেবে আজও পূজিত হয় তারাপীঠে। কিন্তু কথিত আছে সেই ব্রহ্মশিলা দর্শন করলে অন্ধত্ব প্রাপ্তি হয়। সেই কারণে সাধারণ পুণ্যার্থী তো বটেই, তারাপীঠের যে পুরোহিত তারাও কিন্তু ব্রহ্মশিলার পূজা এবং তার যে স্নান করায় সেটা কিন্তু চোখে কাপড় বেঁধে। চলুন এখন আপনাদের নিয়ে যাব নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। মন্দিরের ভেতরে যে কোনো মন্দিরের মতো এখানেও কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয় এবং ভেতরে ক্যামেরা সম্পূর্ণরূপে নিষেধ। মহাদেবের ছবি আপনাদের দেখা যায় পারবো না, গেট পর্যন্ত যতদূর দেখানো যায় দেখাবো। এমনি আজকে 24শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি হচ্ছে শিবরাত্রি, এখানে প্রচুর ভিড়। যতদূর আপনাদের ক্যামেরা নিয়ে যাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তারপরে ভেতরের তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, ওটা আপনাদের দেখাতে পারবো না। দেখুন নীলকণ্ঠ মহাদেব মন্দির যাওয়ার ভিড়। ভিড়টা শুধু দেখুন।
এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব তার যে মন্দির, সেই মন্দির পর্যন্ত আমরা এখন এসে পৌঁছেছি। এটা 4 নম্বর গেট। এরপরে কিন্তু ছবি তোলা নিষেধ। সামনে শিবরাত্রি, বিশাল বিশাল লাইন। এই গেটের ভেতর দিয়ে ভেতরে পুজো দিয়ে এইখান দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে এই দিক দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শিব সমাধি মন্দির। উত্তরাখণ্ড ট্যুরিজমের পক্ষ থেকে এই স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা 946 মিটার সেটা কিন্তু উল্লেখ করা আছে। এবং এর নিকটবর্তী যে দর্শনীয় জায়গাগুলো, জমকেশ্বর মন্দির, জবলা দেবী মন্দির, কবাশ্রাম, তারকেশ্বর মন্দির, কত দূরত্ব সেটা এখানে লেখা আছে। এই রাস্তায় আমরা মন্দির থেকে, এটা কিন্তু বেরোনোর রাস্তা, আমরা এইখান দিয়ে গিয়ে এই জায়গায় জুতো খুলেছিলাম, মন্দির প্রদক্ষিণ করে এইখান দিয়ে ফিরে এলাম। 2:39 আমরা হাঁটা শুরু করলাম। দেখা যাক আমাদের গাড়ি পর্যন্ত কখন গিয়ে পৌঁছাই। নীলকণ্ঠ মহাদেব মন্দির থেকে আমরা ফিরছি। রাস্তার দুধারে প্রচুর দোকান, এবং সেই দোকানে একটা জিনিস বিক্রি হচ্ছে, আপনাদের খুবই পছন্দের জিনিস। এই যে গোল গোল ফলগুলো যেটা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো হচ্ছে রুদ্রাক্ষ ফল। এই ফলের যে বীজটা সেটাই হচ্ছে রুদ্রাক্ষ। এক পিস 20 টাকা করে। এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল। আচ্ছা, হ্যাঁ, 20 টাকা পিস বলেছিল, কিন্তু যখন উনি দিলেন, উনি নিজেই 100 টাকা, আমি 5টা নিয়েছিলাম 100 টাকা, তো উনি 8টা দিয়ে দিলেন। মানে এগুলো দরদাম করলে আরও কম পয়সায় পাওয়াই যায়, গাছের ফল তো। এই রুদ্রাক্ষের তো অনেকগুলো মুখ থাকে, তো আমি জিজ্ঞেস করলাম কোনটা সবচেয়ে ভালো। বললো একমুখীটা সবচেয়ে ভালো, কিন্তু 1 মুখী, 3 মুখী, 5 মুখী, 7 মুখী, 12 মুখী, 14 মুখী রুদ্রাক্ষ পর্যন্ত হয়েছে। একমুখী রুদ্রাক্ষের দাম সব থেকে বেশি। 3:08 আমরা পৌঁছে গেছি পার্কিংয়ে। এই যে এখানে আমরা আসার সময় তো নীলকণ্ঠ ব্রিজ পেরিয়ে এলাম, পেরিয়ে এসে নীলকণ্ঠ মহাদেব দেখে গেলাম। এবার যখন ফিরে যাব আবার মনে হবে যে নীলকণ্ঠ ব্রিজ পেরিয়ে ফিরে যাব। না, ফেরার সময় কিন্তু নীলকণ্ঠ ব্রিজ পেরিয়ে ফিরবো না আমরা, কারণ এই যে ঋষিকেশের সমস্ত যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো কিন্তু গঙ্গার ওপারটায়, মানে যে পার দিয়ে আমরা এসেছিলাম সে পারে নয়, গঙ্গার উল্টো দিকের পারে। এখন যাওয়ার সময় আমরা এই পার হয়েই যাব, সমস্ত মন্দির দেখবো, দিয়ে বিকেলে এখান দিয়েই আবার আমরা ফিরে আসবো। তারপরে ওই ব্রিজ ক্রস করে আমরা ওদিকে যাবো। আর শুধু গঙ্গা যদি পেরোনো হতো, হেঁটে হেঁটে গঙ্গা পেরোনো, তাহলে তো রামঝুলা, লক্ষণঝুলা সেখান দিয়ে হেঁটে হেঁটে পেরোনো যায়, কিন্তু গাড়িতে পেরোবে না। গাড়ি নিয়ে পেরোতে হলে আমাদের আবার এদিক দিয়ে এসেই ফিরতে হবে। ঋষিকেশ, আর ঋষিকেশের প্রধান 2 দ্রষ্টব্য রামঝুলা, লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলা মানে বুঝতেই পারছেন, লক্ষণ এই ব্রিজ বানিয়েছিলেন গঙ্গার এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য। তবে এই ব্রিজ নয়, লক্ষণ যে ব্রিজ বানিয়েছিলেন সেটা সোনদড়ি দিয়ে। পুরনো যে লক্ষ্মণ ঝুলা সেটা কিন্তু এখন পরিত্যক্ত, নতুন করে ব্রিজ ওপাশে বানানো হচ্ছে। পরপর 2টো ব্রিজ দেখতে পাচ্ছেন, ওপাশের যে ব্রিজটা সেটা নতুন করে তৈরি হচ্ছে, আর এই পুরনো যে ব্রিজটা যেটা নিচুতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। গাড়ি আমাদের ওখানে নামিয়ে দিল। ওখান থেকে আমরা এই পথে এরকম হেঁটে আসছি, এখান দিয়ে নিচে নেমে গেলে লক্ষ্মণ ঝুলা। আবার এই পথেই আমরা ফিরে আসবো। নামার সময় তত্তর করে নেমে যাচ্ছি, ফেরার সময় এগুলো আবার উঠতে হবে। নতুন লক্ষ্মণ ঝুলা তৈরি হচ্ছে, আর তার ঠিক পাশেই হচ্ছে ত্রয়ম্বকেশ মন্দির। যেরকম সব মন্দিরের নিয়ম, এখানেও একই নিয়ম, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। আমরাও জুতো খুলে প্রবেশ করব। এখানে জুতো খুললাম, জুতো খুলে এইখানে প্রবেশ পথ, এই যে লেখা রয়েছে শ্রী ত্রয়ম্বকেশ্বর মহাদেব টেম্পল, এখানে চলুন ভেতরে যাই। এই সিঁড়ি দিয়ে এই যে ত্রয়ম্বকেশ্বর মন্দির, এখান থেকে ডান দিকে গেলে সব মন্দিরগুলো পরপর পড়বে, আর এখান থেকে এইদিকে গেলে আবার সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে চলে যাবেন গঙ্গার ঘাটে। ওই দেখুন সামনে র্যাফট সব ভেসে ভেসে যাচ্ছে। ত্রয়ম্বকেশ্বর মন্দির থেকে আমরা এটা দেখছি। কত মন্দির, কত দেবদেবী। মানে মন্দিরের এদিক দিয়ে ঢুকবেন, সিঁড়ি দিয়ে উঠে আবার ওপাশ দিয়ে আসবেন, এরকম পরপর মন্দির। তার উপরে তলায় উঠে এসেছি, এখান থেকে গঙ্গার আরও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আবার সিঁড়ি তার উপরের তলায়।
কতগুলো 5টা ফ্লোর পর্যন্ত আমরা উঠে এসেছি। এই যে পুরনো যে লক্ষ্মণ ঝুলা, এটা 1929 সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল, সেটা এখন পরিত্যক্ত। নতুন লক্ষ্মণ ঝুলা ওখানে তৈরি হচ্ছে। এখান থেকে দারুণ ভিউ লাগছে, দারুণ ভিউ পাচ্ছি, পুরো গঙ্গার অদ্ভুত সুন্দর ভিউ। এই যে লক্ষ্মণ ঝুলা, বলা হয় এখানেই মা গঙ্গা স্বর্গ থেকে এই মর্তে নেমেছিলেন। জলের রং দেখুন, একদম হিমবাহ গলে জল আসছে, সেই স্বচ্ছ সলিলা গঙ্গা হয়ে চলেছে। আহা, 4:30 বাজছে, এখনও লাঞ্চ হয়নি। চলুন এবার ফিরে যাই, গিয়ে রামঝুলার কাছে চেটিওয়ালাতে আমরা লাঞ্চ করব। লাঞ্চ আর সেটা থাকবে না, ইভিনিং স্ন্যাক্স হয়ে যাবে। এখান দিয়ে রাস্তা সোজা উপরে উঠে যাব। জানকী ব্রিজের পার্কিং। এখানে গঙ্গার উপরে 3টে ব্রিজ, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা আর জানকী ঝুলা। রাম লক্ষ্মণ সীতা 3 জনের নামে 3টে ব্রিজ। একদম এ মাথায় হচ্ছে জানকী ব্রিজ, ও মাথায় লক্ষ্মণ ব্রিজ, আর মাঝে হচ্ছে রামঝুলা। তো আমাদের এই পার্কিং এখানে নামিয়ে দিল, সেটা হচ্ছে জানকী ব্রিজের কাছে। এখান থেকে আমরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে জানকী ব্রিজ। ওখান থেকে আমরা ডান দিকে যাব রামঝুলার দিকে। এই যে জানকী ব্রিজ, এখান থেকে আমরা কিন্তু ডান দিকে চলে যাব। এইদিকেই হচ্ছে পরমার্থ নিকেতন, আর তার সাথে সাথে রামঝুলা। শিবরাত্রি চলছে, যারা নীলকণ্ঠ মহাদেবের ওখানে পুজো দিয়ে এলেন, মাথায় শিবের মাথায় জল ঢেলে এলেন, তাদের জন্য লঙ্গর। এইদিকে জানকী ব্রিজ, আর এখানে গঙ্গার পাড়, পুরো গঙ্গার পাড়টাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া রয়েছে। এই বানপ্রস্থ আশ্রম, তার ঠিক উল্টো দিকেই এই ঘাট। এখানে গঙ্গার ধারে একের পর এক আশ্রম। এই আশ্রমগুলোতে বৃদ্ধ বয়সে, মানে যে বনপ্রস্থ, সেই সময় এসে আপনি কাটাতে পারেন। এবং এই আশ্রমগুলোতে ভারতীয়রা জানা থাকেন, তার চেয়ে বেশি আপনি দেখতে পাবেন ফরেনারদের। প্রচুর ফরেনার কিন্তু এখানে এই আশ্রমগুলোতে থাকেন। তাদের ওই বৈভব ছেড়ে কিসের টানে তারা এই আশ্রমে পড়ে থাকেন, সেটা আমার কাছে একটা বড় রহস্য। পাজামা পাঞ্জাবি পরে যতজনকে দেখছেন, সবাই কিন্তু সাহেব। এখানেই কিন্তু গঙ্গা আরতি হবে। এবং এই যে মহাদেব দেখতে পাচ্ছেন গঙ্গার উপরে, এই মহাদেবী কিন্তু 2013 বন্যার সময় জলের নিচে চলে গেছে। এই পরমার্থ নিকেতনের উল্টো দিকেই গঙ্গা আরতিটা হয়ে থাকে। চটিওলা এসে পৌঁছেছি, এখন প্রায় 5:30 বাজে। আমরা এখন লাঞ্চ করব। এই যে চটিওলা কিন্তু খুব নামডাক। এই চটিওলাতে 4 রকমের থালি পাওয়া যায়: পাঞ্জাবি থালি, গুজরাটি থালি, বেঙ্গলি থালি আর সাউথ ইন্ডিয়ান থালি। থালিগুলোর দাম হচ্ছে 399 টাকা পার থালি। আমাদের 2টো থালি 800 টাকা। এই 3টে হচ্ছে ভাত, এটা দই, রসগোল্লা, ডাল, এটা পনিরের এটা পনিরের তরকারি, এটা অন্য আর একটা ভেজ স্যালাড, আলু ভাজা। খুব খেতে পেয়েছে তো, সেটা ভালো লাগছে। চালগুলো সরু বাসমতি চালের ভাত, দারুণ লাগছে। থালিটা বাঙালি থালি বটে, টেস্টটা কিন্তু মোটেই বাঙালি নয়, সব রান্নাতেই উত্তর ভারতীয় টেস্ট। যেটা সত্যি ভালো লাগলো সেটা রসগোল্লা। রসগোল্লা মানে একদম পুরো রাজভোগ। ভালো, রসগোল্লাটা ভালো, জেনুইন ভালো। বেনারস, হরিদ্বারের মতো ঋষিকেশও প্রতি সন্ধ্যায় হয় গঙ্গা আরতি। পরমার্থ ভবন তার ঠিক সামনে গঙ্গার ঘাটে, যেখানে শিবের স্ট্যাচু আছে, সেখানেই হয় এই গঙ্গা আরতি। এবং এই আরতিতে অংশগ্রহণ করেন প্রচুর দেশি বিদেশি ভক্ত। सत्य सनातन धर्म की जय। मैया जी को जाता मनवांछित फल निरामय आता। त्वमेव बंधु मुस्कान से तुझे
महादेव देव जय जय राधा रमण हरि बोल अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं डमरू অপূর্ব এক মুহূর্তে সাক্ষী রইলাম। গঙ্গায় প্রদীপ ভাসাতে আমরা ভারতীয়, আমরা যারা হিন্দু তারা তো ভাসিয়েই থাকি, কিন্তু এই দলে দলে বিদেশিরা যখন গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছে একটা অন্যরকম অনুভূতি মধ্যে হচ্ছে। গঙ্গা আরতি হতে হতে লোডশেডিং। ঋষিকেশে আমরা এসেছি, ঋষিকেশের নীলকণ্ঠ মহাদেব দেখিয়েছি, লক্ষণঝুলা দেখিয়েছি, ত্রম্বকেশ্বর মন্দির দেখিয়েছি, ঋষিকেশের সন্ধ্যারতি সেটাও দেখালাম, কিন্তু যেটা ভালো করে দেখানো হয়নি সেটা হচ্ছে জানকী ব্রিজ আর রামঝুলা। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো আর বিশেষ দেখার কিছু নেই, কিন্তু চিন্তারও কিছু নেই, কারণ আমরা আজকে রাতে হরিদ্বারে থাকবো, কাল সকালে এগুলো সব আপনাদের দেখাবো। দেখিয়ে আমরা এগিয়ে যাব মসৌরির দিকে। চলুন, এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। জানকী ব্রিজের কাছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেই পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে, সেখান থেকে আমাদের হোটেলে যাব। এই ব্রিজ হয়ে আমরা সকালের দিকে এসেছিলাম, এখন আমরা এই ব্রিজ হয়েই ফিরে যাচ্ছি। এই যে হোটেল আর্টিক হিলস, এই হচ্ছে আমাদের হোটেল, বেশ বড় হোটেল। হোটেলের যেসব ফর্মালিটিসগুলো থাকে সেগুলো একটু করে দিচ্ছি। পেয়ে গেছি রুমের চাবি, রুম নাম্বার 405, 405 আমাদের হোটেল, 4th ফ্লোর। চট করে আমাদের রুমটা দেখিয়ে দিই। ঋষিকেশে এই হচ্ছে আমাদের রুম, সুন্দর ঝকঝকে রুম, ভীষণ ভালো রুম। আর যেরকম রুম হরিদ্বারে ছিল, ঋষিকেশের রুমটাও সেরকমই। একটা কাভার্ড আছে, বিরাট বড় কিং সাইজ বেড, এখানে দেওয়াল জোড়া আয়না এবং আয়নাতে বিধ্বস্ত আমি। টিভি, লাগেজ রাখার জায়গা, এই সমস্ত কিছুই আছে। এখানে একটা জানলা আছে, যেটা হরিদ্বারের জানলাটা আমরা মিস করেছি। জানলা দিয়ে অবশ্য পাশে হোটেল ছাড়া আর কিছু দেখা যাবে না, এখানে বোধহয় উল্টো দিকের হোটেলটা দেখা যাবে। আর এই হলো বাথরুম, দারুণ সুন্দর, ঝকঝকে থকথকে, বিশাল বড়। বাথরুম সুন্দর মানে বাকি সব কিছু সুন্দর। রুমটা এদিক থেকে আরেকবার দেখাই। এখন 2 কাপ চা বলেছি, চা খাবো, তারপরে 8:30 থেকে 10:30 পর্যন্ত ডিনার। 5th ফ্লোর, আমরা তো 4th-এ আছি, 5th ফ্লোরে ডিনার করবো, শুয়ে পড়বো। ওই যে লাল 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 আলোগুলো জ্বলছে, ক্লক টাওয়ারের মতো যেটা রয়েছে, ওইখানটাই পরমাত্মা আশ্রম। আজকে 24শে এপ্রিল 2025, রাতে এখানে দাঁড়িয়ে আছি 5 তলাতে, হাওয়া দিচ্ছে, বেশ শীত করছে, কিন্তু এই পাতলা জ্যাকেটটায় মানছে না। কালকে মুসৌরি যাব, মানে আরও ভালো ঠান্ডা থাকবে ওখানে। চলুন এখন ডিনারটা সেরে নিই। বুফে ডিনার আছে, বুফে ডিনারে এখানে ব্রেড দেখতে পাচ্ছি, এপাশে সুইট ডিশ, সিমুইয়ের পায়েস টায়েস কিছু একটা আছে, এখানে পনির আছে, রাইস আছে, ডাল আছে, জিরা আলু আছে, এখানে কটোরাতে গোলাপ জামুন আছে।